ইয়া আল্লাহ! তাহসিনের কণ্ঠে ভয় আর আতঙ্কিত মিশে যায় সমুদ্রের গর্জনের সঙ্গে। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে ফেলে, পা টলমল করে ওঠে। তাহসিন! অর্ণব চিৎকার করে ছুটে আসে, শক্ত করে আগলে ধরে তাকে, যেন আরেকজন পানিতে পড়ে না যায়। এদিকে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। বিশাল ঢেউ একের পর এক আছড়ে পড়ে চোখের সামনে ইচ্ছেকে নিয়ে স্রোতের গভীর সমুদ্রের দিকে টেনে নিচ্ছে। চিহ্ন আর দেরি না করে হাতে থাকা লাইফের জ্যাকেট নিয়ে পানিতে ঝাঁপ দেয়। ঠান্ডা নোনা জল গায়ে লাগতেই তার শ্বাস কেটে যায়, কিন্তু সে থামে না। শক্ত হাতে লাইফের জ্যাকেট পরে ধরে ধূসর আর ইচ্ছের দিকে এগিয়ে যায়, প্রাণপণে চেষ্টা করছে তাদের কাছে পৌঁছানোর। চারিদিকে শুধু চিৎকার, আতঙ্ক আর বাঁচার আকুতি। ঢেউয়ের বিপরীতে সাঁতরাতে ধূসরের পুরো শরীর যেন অবশ হয়ে আসে, কিন্তু ধূসর থামে না। প্রতিটি হাত পায়ের আঘাতে শরীরের অসহ্য ব্যথা টের পেয়েও মাথার ভেতর একটাই চিন্তা, ইচ্ছেকে বাঁচাতে হবে। একটু, আর একটু। ধূসরের দৃষ্টি এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে আসে, কিন্তু পরক্ষণেই আবার ফোকাস করে। সামনেই ইচ্ছে, প্রায় তলিয়ে যাচ্ছে। শুধু লম্বা চুলের অংশটুকু পানির উপরে ভেসে আছে, দোল খাচ্ছে উতাল ননাথ স্রোতে। ধূসর মরিয়া হয়ে শেষ শক্তি দিয়ে সামনে হাত বাড়ায়। ইচ্ছে হাত কিংবা চুল কিছু একটা ধরতে পারলেই হয়, কিন্তু ঢেউ এতটাই প্রচণ্ড যে একবার হাত বাড়িয়ে ধরলেও পরের ঢেউ আবার দূরে ছিটকে দেয়। পেছন থেকে চিহ্নের কণ্ঠ ভেসে আসে, ধূসর, ধরে ফেলেছিস? কিন্তু ধূসর শুনতে পায় না। তার সমস্ত ইন্দ্রিয় এখন শুধু একটাই লক্ষ্য ধরে রেখেছে, ইচ্ছে যেন তার হাত থেকে ফসকে না যায়। পানির গভীরের নোনতা অন্ধকার, শুধু আশা আলোয় ইচ্ছের মুখটা দেখা যায়, ঠোঁটের কোণে এক অস্পষ্ট হাসি, যেন সব কিছু ছেড়ে দেওয়ার আগে শেষবারের মতো কিছু বলতে চায়। ইচ্ছে! ধূসর গর্জে ওঠে, কিন্তু শব্দ জলকণার মতো হারিয়ে যায় গভীরতার অতলে। ইচ্ছে ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে, শরীর নিস্তেজ হয়ে আসছে। শ্বাস নেওয়ার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। ধূসর এক ঝটকায় তাকে নিজের কাছে টেনে নেয়, শক্ত করে বুকের কাছে আটকে রাখে, যেন নিজের অস্তিত্ব দিয়ে ইচ্ছেকে জীবিত রাখতে চায়। তীব্র শক্তি দিয়ে এক হাতে ইচ্ছেকে আটকে ধরে আরেক হাত সাঁতরাতে শুরু করে উপরের দিকে। চারপাশে শুধু অন্ধকার, অথচ ধূসরের চোখের সামনে বারবার ভেসে উঠছে ইচ্ছের মুখ। তুই হারিয়ে যেতে পারবি না, আমি তোকে হারাতে পারবো না। বুক ফাটানো এই চিৎকার যেন সমুদ্রকেও কাঁপিয়ে তোলে। কয়েক সেকেন্ড পরে দুজন পানির উপর ভেসে উঠে। ধূসর হাঁপাচ্ছে, কিন্তু তার শক্ত হাত ইচ্ছেকে এখনো ছাড়েনি। পানির শব্দ শুধু কানে বাজতে থাকে। ধূসর আর এক মুহূর্ত দেরি করে না, ইচ্ছের শীতল হাত শক্ত করে ধরে রাখে, যেন একবার হাত ছাড়া হলেই আবার হারিয়ে ফেলবে পানির গভীরে। কেমন যেন এক অদ্ভুত নীরবতা, শুধু দুই জোড়া চোখের ভাষা বোঝার চেষ্টা করছে একে অপরকে। ধূসর প্রবল শক্তিতে ইচ্ছেকে বুকের সাথে আটকে রেখেছে। চারপাশে বিশাল ঢেউ আছড়ে পড়ছে, কিন্তু এই মুহূর্তে তার কাছে সেগুলোর কোনো অস্তিত্ব নেই। একমাত্র অনুভূতি হলো ইচ্ছে তার বুকের সাথে লেপ্টে আছে, নিশার কিন্তু জীবিত। ধরেছি তোকে। ধূসর ফিসফিস করে যেন নিজেকেই আশ্বস্ত করছে। এদিকে তৃণ দ্রুত লাইফ জ্যাকেট ছুড়ে দেয় তাদের দিকে। ধূসর এক হাতে সেটা ধরে, আর এক হাতে ইচ্ছেকে কোনোভাবে লাইফ জ্যাকেট পরিয়ে দেয়। ধূসর, ইচ্ছে ঠিক আছে? দূর থেকে তৃণ আবার চিৎকার করে জানতে চায়। ধূসর ক্লান্ত কণ্ঠে জবাব দেয়, বেঁচে আছে। তাহসিন তখনও জ্ঞান ফিরে পায়নি। অর্ণব তাকে শক্ত করে ধরে রেখেছে। বিচে দাঁড়িয়ে থাকা সবাই আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। বিশাল ঢেউয়ের গর্জন, বাতাসের শো শো শব্দের মাঝেও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তৃণ। এখন শুধু বাকি রয়ে গেছে তীরে ফেরা, কিন্তু সমুদ্র কি এত সহজে তাদের ছেড়ে দেবে? দুপুরের কর্কশ রোদ রিসর্টের জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে। উজ্জ্বল আলো ফিকে হয়ে আসছে ভারী পর্দার আড়ালে। নিস্তব্ধ ঘরটায় শুধু টুকটুক করে স্লাইনের ফোঁটা পড়ার শব্দ শোনা যাচ্ছে। ইচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন, শুকনো ঠোঁট আর ফ্যাকাশে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তার ডান হাতে স্লাইনের ক্যানাল লাগানো, চিকন শিরার উপর টেপ দিয়ে আটকানো রয়েছে। ঘরের এক পাশে ঈশিতা বসে আছে, চোখ মুখে উদ্বেগের ছাপ। অন্যদিকে তাহসিন চুপচাপ বসে আছে,
চোখে এক ধরনের অদ্ভুত অনুভূতি, কিছুটা ভয়, কিছুটা অপরাধবোধ। ও কখন জাগবে? ঈশিতা ধীরে ধীরে বলে ওঠে, যেন নীরবতা ভাঙতে ভয় পাচ্ছে। তাহসিন কোনো উত্তর দেয় না, শুধু গভীরভাবে ইচ্ছের শান্ত মুখের দিকে তাকিয়ে থাকে। বাইরে সমুদ্রের ঢেউয়ের মৃদু গর্জন শোনা যাচ্ছে, কিন্তু এই ঘরের ভেতর যেন সময় থমকে আছে। বিকেলের আলো ফিকে হয়ে সন্ধ্যার আবছা অন্ধকার ঘরের জানালা বেয়ে প্রবেশ করছে। ইচ্ছে ধীরে ধীরে চোখ মেলে, দৃষ্টিটা ঝাপসা, মাথাটা ভারী লাগছে, শরীর দুর্বল, যেন একটুও শক্তি নেই। উঠে বসার চেষ্টা করে কিন্তু পারে না। একটু নড়তে গিয়েও ডান হাতে হালকা টান পড়ে, সাথে সঙ্গে ব্যথার শিহরণ ছড়িয়ে পড়ে পুরো বাহুতে। ভ্রু কুঁচকে হাতের দিকে তাকায়, স্লাইন লাগানো, স্লাইনের টিউব এখনো যুক্ত আছে। তখনই তার চোখে পড়ে পাশে বিছানার এক কোণে ধূসর ঘুমিয়ে আছে, ক্লান্ত, অবসন্ন, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। হয়তো জেগে থাকার দীর্ঘ যুক্ত শেষে চোখ বুজেছে একটু পরম শান্তির আশায়। ইচ্ছে কিছুক্ষণ তাকিয়ে থাকে ধূসরের দিকে। মনে পড়ে পানির নিচে হারিয়ে যাওয়া সেই মুহূর্ত, ধূসরের দৃঢ় হাতের স্পর্শ, মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার অনুভূতি। অজান্তেই চোখের কোণায় জল জমে ওঠে। ইচ্ছে খুব আস্তে ধূসরের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু গলায় কোনো শব্দ ওঠে না। ঘর জুড়ে শুধু স্লাইনের ফোঁটা পড়ার মৃদু শব্দ আর ধূসরের নিঃশ্বাসের শান্ত গতি। ইচ্ছে চুপচাপ ধূসরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু একটা কথাও বলে না। তার দৃষ্টি যেন কেমন অবুঝ, আবেগ মিশ্রিত। ধূসর গভীর ঘুমে ডুবে থাকলেও চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। হয়তো এতক্ষণ জেগে থেকেছে। ইচ্ছে কিছু বলতে চায়, কিন্তু কণ্ঠ যেন আটকে গেছে কোথাও এক অদ্ভুত অনুভূতিতে। ইচ্ছে আবার একটু নড়তে চায়, কিন্তু ততক্ষণে ডান পাশে টান পড়তেই হালকা ব্যথায় ছড়িয়ে পড়ে সারা শরীর। যন্ত্রণায় মুখ দিয়ে অজান্তেই একটুখানি শব্দ বেরিয়ে আসে। এই সামান্য শব্দেই ধূসর চমকে ওঠে। চোখের পাতাগুলো ধীরে ধীরে কাঁপতে থাকে, খুলে যায় তার। প্রথমে কিছুটা অস্পষ্ট দেখলেও দ্রুত দৃষ্টি ফোকাস ঠিক হয়ে আসে। ইচ্ছেকে জেগে থাকতে দেখে মুহূর্তেই যেন তার মধ্যে একটা প্রাণচাঞ্চল্য ফিরে আসে। তুমি জেগে উঠেছো? ধূসর হতভম্ব হয়ে বলে ওঠে। এক মুহূর্ত দেরি না করেই সে ইচ্ছের দিকে ঝুঁকে আসে, চোখে স্বস্তির ছায়া, যেন বহুক্ষণ ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল। ধীরে ধীরে ইচ্ছের পাশে বসে পিঠের নিচে হাত রেখে ইচ্ছেকে সাবধানে একটু উপরে তুলে নরম বালিশগুলো ঠিক করে দেয়, যেন ভালোভাবে বসতে পারে। কেমন লাগছে শরীর? কষ্ট হচ্ছে কোথাও? ধূসর নরম স্বরে জিজ্ঞেস করে। ইচ্ছে ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ধূসরের দিকে তাকায়। চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, ঠোঁট দুটো একবার কাঁপে, যেন কিছু বলতে চায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। একবার গলার কাছে হাত রাখে, যেন নিজেই নিজের অবস্থা বোঝার চেষ্টা করছে। ধূসর এক দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে ইচ্ছে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ধূসরের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। তুমি ঠিক আছো তো? ধূসর আবারও জিজ্ঞেস করে, গলায় হালকা উদ্বেগ স্পষ্ট। ইচ্ছে চোখের ইশারায় হালকা মাথা নাড়ে। ধূসর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, তারপর হাত বাড়িয়ে ইচ্ছের কপালে হাত রাখে, যেন জ্বর আছে কিনা দেখার জন্য। ইচ্ছে ধূসরের স্পর্শে একটু চমকে ওঠে, লজ্জা পায়, কিন্তু কিছু বলে না। এই নীরবতার মাঝেই ধূসর অনুভব করে এই মেয়ে, এই এক রোখা জেদি অদ্ভুত মেয়েটা তাকে ভয় পাইয়ে দিয়েছিল মৃত্যুর মতো কিছু একটা। ধূসর আরেকবার গভীরভাবে ইচ্ছের দিকে তাকায়, যেন বুঝতে চাইছে এই মুহূর্তটা স্বপ্ন না বাস্তব। কিছুক্ষণ পর ধূসর ইচ্ছেকে রেখে খাবার আনতে চলে যায়। তবে ধূসর খাবার আর ঔষধ হাতে রুমে ঢুকতেই পিছে পিছে অর্ণব, তৃণ্য, তুণ্য, অনু, ঈশিতা, তাহসিন ও মীরা ভিড় করে আসে। কেমন আছো ইচ্ছে? অর্ণব কাছে এসে জানতে চায়। ভালো আছি। ইচ্ছে মৃদু হেসে বলে, গলার স্বর এখনো খানিক ক্লান্ত। তৃণ্য সামনে এসে বলে, তুই তো আমাদের সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলি, বুঝলি? সরি। ইচ্ছে নিচু গলায় বলে। আরে ধুর, সরি বলার কিছু নেই। তৃণ্য হাত নেড়ে বলে, শুধু একটু সাবধানে থাকবি প্লিজ। তাহসিন আর ঈশিতা ইচ্ছের পাশে বসে। ঈশিতা মাথায় হাত বুলিয়ে দেয়। ভালো লাগছে তো। ঘুরতে এসে কি হয়ে গেল বল? তখন যদি আমি তোকে না নিয়ে যেতাম তাহলে কিছুই হতো না এসব।
তবে এত কিছুর মধ্যেও শুধু দুটি মানুষ নীরব, মীরা আর অনু চুপচাপ দুটি দরজার পাশে দাঁড়িয়ে। তবে সবার চোখের আড়ালে ধূসর রহস্যময় চোখে কারোর দিকে তাকিয়ে থাকে। কেউ বুঝতে পারে না, সবাই আরও কিছুক্ষণ কথা বলে। এরপর ধূসর গম্ভীর গলায় বলে, ওকে এখন রেস্ট নিতে দাও, বেশি কথা বললে ক্লান্ত হয়ে যাবে। ধূসরের কথায় সবাই একে একে ডাইনিং এরিয়ায় চলে যায় খাবার জন্য, কারণ দুপুর থেকে তারা কিছুই খায়নি। শুধু রয়ে যায় ঈশিতা আর ধূসর। ঈশিতাকে দেখে ধূসর কড়া গলায় বলে, তোকে কি আলাদা করে খেতে যেতে বলবো? তাড়াতাড়ি যা। ঈশিতা মুখ ভার করে বেরিয়ে গেলে ধূসর খাবার হাতে ইচ্ছের কাছে গিয়ে বসে। খেতে হবে। ছোট করে বলে, চামচ তুলে নেয় হাতে। ইচ্ছে কিছু বলতে গিয়েও ধূসরের মুখ দেখে আর কিছু বলে না, শুধু চুপচাপ খেতে থাকে, মনে এক অদ্ভুত অনুভূতি নিয়ে। সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়েছে। আকাশের নীলে লালচে কমলার রং মিশে গিয়ে এক লোহমা আবহ তৈরি করেছে। সমুদ্রের ঢেউ যেন দিনের আলোকে বিদায় জানাতে জানিয়ে প্রতিটি তরঙ্গে এক নতুন ছন্দ নিয়ে আসছে। সমুদ্রের জল তখনও কিছুটা উষ্ণ, দিনের রোদের উত্তাপ এখনও তার গায়ে লেগে আছে। ঢেউগুলো একবার ধীর গতিতে তীরে আছড়ে পড়ছে, আবার কখনো জোরে উঠে এসে বালিয়াড়ি ভিজিয়ে দিচ্ছে। দূরে মাছ ধরার ট্রলারগুলো ছোট ছোট বিন্দুর মতো দেখা যায়, তাদের হালকা আলোগুলো ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করেছে। বাতাসের হালকা লবণের গন্ধ, তার সঙ্গে মিশে আছে রাতের আশার এক অদ্ভুত মাদকতা। বিচের ধারে বসে থাকা পর্যটকেরা আস্তে আস্তে ফিরে যাচ্ছে রিসোর্টে। তবে কিছু মানুষ এখনও নীরবে বসে আছে সমুদ্রের মোহে, ঢেউয়ের গান শুনতে। সন্ধ্যার এই রঙিন আভা, সমুদ্রের বয়ে চলা মৃদু বাতাস, সব মিলিয়ে এক অলৌকিক শূন্যতা সৃষ্টি করেছে, যেন রাতের রহস্যময়তা একটু একটু করে তার পর্দা নামাতে শুরু করেছে। ইচ্ছে এখন অনেকটাই সুস্থ, বিছানার নরম কুসুমের উপর হেলান দিয়ে বসে আছে। পাশে বসে আছে ঈশিতা আর অনু, তিনজন মিলে গল্পে মেতে উঠেছে। তোর জন্যই আজকে ঘুরতে যাওয়া হলো না। ঈশিতা হালকা রাগ দেখিয়ে বলল, তবে মুখে হাসির ছাপ স্পষ্ট। তা তো বুঝলাম, কিন্তু তুই কি সত্যি আমার জন্য থাকলি, নাকি নিজের আলসেমির জন্য? ইচ্ছে চোখ ছোট করে ঈশিতার দিকে তাকায়। অনু হেসে বলে, সত্যি বলতে আমরাও কিন্তু আজ আর বের হতে চাইনি। এই কয়দিন ধরে টানা ঘোরাঘুরি, একটু রেস্ট দরকার ছিল। তাই তো তুই ভাগ্যবান, তোর নামে দোষ দিয়ে আর আমি শুয়ে আছি। ইচ্ছে হেসে ওঠে, তারপর জানালার বাইরে তাকায়। তাহসিনরা সবাই কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে গেছে, তাই আশপাশ বেশ ফাঁকা। সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসছে, লনের বাতিগুলো জ্বলতে শুরু করেছে। এই রিসোর্টের আজকের আয়োজন না দেখলে তো কিছুই দেখা হলো না। ঈশিতা একটু হতাশ গলায় বলে, আজ বড় বড় রিসোর্ট আর পর্যটক আকর্ষণের জায়গাগুলো যেন আরও বেশি উজ্জ্বল, আরও বেশি বিবর্ণ। রাস্তাঘাট, সমুদ্রের ধারের ক্যাফেগুলো, এমনকি ছোট ছোট দোকানগুলোতেও লাল সাদা সাজের ছোঁয়া লেগেছে। বাতাসে মৃদু সুগন্ধি ভেসে বেড়াচ্ছে, চারপাশে গোলাপের সুবাস। রিসোর্টের প্রবেশের দ্বার থেকে শুরু করে অভ্যন্তরীণ বাগান পর্যন্ত সাজানো হয়েছে রঙিন লাইট আর ফুলের তরায়। কোথাও ঝুলছে হৃদয় আকৃতির লাল বেলুন, কোথাও বা মোমবাতির আলোয় রোমান্টিক পরিবেশ তৈরি করা হয়েছে। সমুদ্রের তীর ধরে হাঁটতে হাঁটতে পর্যটকরা উপভোগ করছে এই বিশেষ দিনের আবহাওয়া। ক্যালেন্ডারের পাতায় জল করছে আজকের দিন, কোনো কপতের কাছে আজকে বিশেষ দিন। সি পার্ল ব্রিজ রিসোর্ট আজ এক বিশেষ রূপে সেজেছে। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গোটা রিসোর্ট জুড়ে সাজসজ্জার বাহার। প্রবেশ পথ থেকে শুরু করে সুইমিং পুলের আশপাশ, গার্ডেন এরিয়া থেকে রেস্টুরেন্ট, সব জায়গায় লাল সাদা রঙের দখল। ছোট ছোট লাইটিং, গোলাপের তোড়া আর মোমবাতির মৃদু আলোয় যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি হয়েছে। ধূসরদের পুরো টিম এই রিসোর্টে উঠেছে, তাই বিশেষ এই পার্টির ইনভাইটেশন তাদের কাছেও পৌঁছিয়েছে। আজকের আয়োজনে থাকছে লাইভ মিউজিক, এক্সক্লুসিভ সি ফুড,
বুফে আর তার সঙ্গে কিছু মজার গেম ও চমকপথ সমূহ। গেস্টদের সবাইকে নির্দিষ্ট সময়ে রিসোর্টের নলে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে উন্মুক্ত আকাশের নিচে আয়োজন করা হয়েছে এই বিশেষ রাতের জমকালো অনুষ্ঠান। তাহসিন ও অর্ণবরা একটা ক্যাফেতে বসে কফি উপভোগ করছে। এমন সময় চিহ্ন ও ধূসর প্রয়োজনের কথা বলে ক্যাফে থেকে বেরিয়ে কাছাকাছি একটি শপিং এক্সপ্রেসে প্রবেশ করে। কক্সবাজারের এই মার্কেটটা বেশ জমজমাট, চারিদিকে পর্যটকদের ভিড়। দোকানিরা নিজেদের পণ্যের প্রশংসায় ব্যস্ত। নীলচে আলো ঝলমলে জামার কমিউনিকেশনে ঢুকে ধূসর আর চিহ্ন দ্রুত চোখ বোলাতে থাকে বিভিন্ন পোশাকের দিকে। তুই নিশ্চিত এটা ওর পছন্দ হবে? ধূসর একটা লাল রঙের নরম ফেব্রিকের ড্রেস হাতে তুলে ধরে ফিস করে জিজ্ঞেস করে, আমার চেয়ে ভালো কেউ জানে নাকি? তুই শুধু পছন্দ কর আর আমাকে টাকা দে, আমি গিফট প্যাক করিয়ে নিয়ে যাব। তুণ্য বলেই হাসে ধূসর, একটু ভাবে, তারপর অন্যদিকে তাকিয়ে বলে, একটু অন্যরকম কিছু দেখাতো। ধূসর বেশ সময় নিয়ে গাউনগুলো দেখছিল। দোকানের নরম আলো ঝলমলে কাপড়গুলো যেন আরো মোহনীয় লাগছে। সে হাত বুলিয়ে দেখে একটার পর একটা, কিন্তু কিছুতেই মন ভরছিল না। এটা কেমন? তিন্ন পাশ থেকে একটা স্লিক লাল গাউন টেনে দেখলো। ধূসর এক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল। গাউনটা একদম সরল তবে ক্লাসি। কোমরের কাছে একটা চিকন বেল্ট আর নিচের দিকে ঢেউ খেলানো কাপড়, যেন ঠিক ইচ্ছের জন্যই বানানো হয়েছে। পারফেক্ট, ধূসর গম্ভীরভাবে বলল, তারপর সেটা হাতে নিল। এদিকে চিহ্ন সুযোগ হাতছাড়া করলো না। নিজের জন্য একটা ট্রেন্ডি ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে ফেলল, কালো আর সোনালি সেটের ডিজাইন। ধূসর অবাক চোখে ওর দিকে তাকালো। তুইও গিফট কিনছিস? নিজের জন্য ভাই, তোদের প্রেমের চক্করে আমারও কিছু পাওয়া উচিত। চিহ্ন বলে। দুজনেই অ্যাকাউন্টের দিকে এগোলো। টাকা পরিশোধ করে পকেটে হাত দিয়ে ধূসর এক মুহূর্ত থেমে গাউনটার দিকে তাকায়। চোখের সামনে ভেসে ওঠে কারো চঞ্চল মুখ। চিহ্ন ওর কুনোইতে হালকা ধাক্কা দিয়ে বলল, চল, বেশি ভাবিস না, এখন শুধু দোয়া কর রিয়াকশন যেন ভালো হয়। ধূসর মাথা নাড়ল। তারপর ওরা দুজন মার্কেট থেকে বেরিয়ে পড়ল, রাতের বাতাস হালকা স্বস্তি অনুভব করতে করতে। সামনে অপেক্ষা করছিল একটা স্পেশাল সন্ধ্যা। রাস্তায় হাঁটার সময় ধূসর নিজের হাতের ব্যাগটা চিহ্নর হাতে ধরিয়ে দেয়। এটা রাখ, কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি তোর। চিহ্ন হালকা বিরক্ত হয় ব্যাগটা ধরে, কিন্তু কোনো প্রশ্ন না করে চুপচাপ ধূসরের নির্দেশ অনুসরণ করলো। দুজনেই চুপচাপ তাহসিনদের কাছে চলে যায়। ক্যাফেতে ট্রিনের হাতে দুটি ব্যাগ দেখে অর্ণব মুস্কি হেসে বলে, এগুলো কি কিনেছিস ত্রন? দেখি তো। চিহ্ন একটু হাসলো আর বলল, এটা আমার গার্লফ্রেন্ডের জন্য, কিন্তু দেখানো যাবে না। তবে ট্রুন্য মজা করে বলল, তুই যে তোর গার্লফ্রেন্ডের জন্য কিনছিস তা জানতাম না। আর ভাই, 30 মিনিট আগে তো বললি তোর কেউ নেই, এখন কি হলো? অলিয়া মির্জাফার, তুইও ধোকা দিচ্ছিস। চিহ্ন তূর্ণের কথা শুনে হেসে মাথা চুলকালো, তবে তীব্রভাবে কিছু বলল না। পাশেই ধূসর গম্ভীর মুখে দাঁড়িয়ে, পকেটে হাত দিয়ে। সে কিছু না বলে শুধু চিহ্নের দিকে তাকায়, যেন চোখ দিয়ে বুঝিয়ে দেয়, মুখ খুললেই তোর ভবিষ্যৎ বাপ হওয়ার রাস্তা আমি নিজের হাতে বন্ধ করবো শালা। এদিকে ধূসর গম্ভীর মুখে পাশেই দাঁড়িয়ে, পকেটে হাত গুজে রেখেছে, যেন পুরো ব্যাপারটাই তার সঙ্গে সম্পর্কিত নয়। তবে তার ঠোঁটের কোণে চাপা হাসির আভাস ফুটে উঠেছে। চিহ্ন ব্যাগ শক্ত করে ধরে। দেখ, বেশি প্রশ্ন করিস না, আমি যা বললাম তাই। আর হ্যাঁ, এই ব্যাগটা ছোবার দরকার নেই কারো। তাহসিন হেসে বলল, বুঝলাম ব্যাপারটা সিরিয়াস। তা ভাই ধূসর, তুই কি বলিস? ধূসর তখনও চুপচাপ, সামান্য বিরক্ত সুরে বলে, আমি কিছু বলছি না, চল এখন সবাই রিসর্টে ফিরি। তাহসিন কাঁধ ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, তবে মনে রাখিস তৃণ, সত্যিটা একদিন বের হবেই। তৃণ হেসে বলল, দেখা যাবে। সবাই একসঙ্গে রওনা দিল রিসর্টের দিকে। কিন্তু তৃণের সন্দেহ এখনো গেল না। সে ঠিক করলো এই রহস্যের শেষ সে জেনেই ছাড়বে। রিসর্টে ফিরে গিয়ে সবাই যার যার রুমে গিয়ে বিশ্রাম নেয়। অনেক দিন পর সবাই একসাথে এক জায়গায় ছিল।
রেস্ট নেওয়ার পর যে যার রুম থেকে বেরিয়ে ডাইনিং এরিয়ায় যেতে চলে যায় রাতের খাবার খাওয়ার জন্য। ডিনারের পরে সকলে আবার পার্টি অ্যাটেন্ড করবে। ডাইনিং এরিয়ায় সবাই খেতে বসেছে, শুধু ধূসর নেই। একসময় তাহসিন অনুর দিকে তাকিয়ে বলে, অনু, তোকে কি বলতে হবে? যা গিয়ে ধূসরকে ডাক। অনু উঠে যেতে চায়, ঠিক তখনই দরজার কাছে ভারী পায়ে ধূসর এসে দাঁড়ায়। এক মুহূর্ত সবাই তাকিয়ে থাকে তার দিকে। ধূসর ঠান্ডা গলায় বলে, ডাকতে হবে না আমায়, আমি এসেছি। ধূসরের গলার আওয়াজ শুনে ইচ্ছে মাথা তুলে ধূসরের দিকে তাকাতেই যেন মুহূর্তটা থমকে যায়। সদ্য গোসল করে এসেছে, চুল এখনো ভিজে, অদ্ভুত এক সতেজতা ছড়িয়ে পড়েছে তার চারপাশে। পানির ফোঁটা গড়িয়ে পড়ছে চুলের আগা থেকে, ভিজে দিচ্ছে সাদা শার্টের কলার। নিখুঁত ব্ল্যাক প্যান্টের সাথে ধূসরের ব্যক্তিত্ব যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে। ইচ্ছে অপলক তাকিয়ে থাকে, চোখ সরিয়ে নেওয়ার কথা ভুলে যায় এক মুহূর্তের জন্য। ধূসরের সেই গম্ভীর অথচ আত্মবিশ্বাসী উপস্থিতি, ভিজে চুলের আনমনা ভাব, সব মিলিয়ে যেন তার চারপাশের পরিবেশটাই বদলে গেছে। বাস্তবে ফিরে আসে ঈশিতার কনুয়ের হালকা ধাক্কায়। ইচ্ছে একটু চমকে উঠে দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়, যেন কিছুই হয়নি, কিন্তু বুকের ভেতরে হালকা ঢেউ খেলে যায়, ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো, যা একবার এসে লাগলে আর ফিরে যেতে চায় না। ধূসর সরাসরি এসে ইচ্ছের পাশে বসে পড়ে, যেন এটাই স্বাভাবিক, যেন এখানে বসার অধিকার শুধু তারই আছে। একদম নির্লিপ্ত ভঙ্গিতে খাবার তুলে নেয় নিজের প্লেটে, যেন কিছুই হয়নি। ইচ্ছে নিজের জন্য খাবার নিতে হাত বাড়াতেই ধূসর হালকা হাসে, চোখের গভীরে এক অন্যরকম দৃঢ়তা। নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, তোমায় খেতে হবে না কষ্ট করে, আমি খাইয়ে দেব, তুমি চুপচাপ খাবে শুধু। ইচ্ছে চমকে ওঠে, এক মুহূর্ত থমকে যায় সবাই টেবিলে। অবাক চোখে অনু ও অর্ণব তাকালেও বাকিরা স্বাভাবিক। ইচ্ছে হালকা প্রতিবাদ জানায়, আমি নিজে খেতে ধূসর ভ্রু কুঁচকে তাকায়, যেন তার কথার বাইরে কিছু হলে সেটা সে মেনে নেবে না। আমি কি বললাম শুনোনি? ইচ্ছে এবার আর কিছু বলে না, হার মানতে হয় ধূসরের কাছে, কারণ সে জানে ধূসর যখন কিছু ঠিক করে নেয় তখন তাকে আটকানো অসম্ভব। ধীরে ধীরে ধূসর নিজের হাতে খাবার তুলে ধরে ইচ্ছের মুখের দিকে এগিয়ে দেয়। ইচ্ছে এক মুহূর্ত দ্বিধা করে, কিন্তু ধূসরের দৃষ্টির সামনে সেটাও যেন গলে যায়। মীরা রাগে ফুঁসে ওঠে, চোখের সামনে ধূসর অন্য কাউকে এতটা যত্ন করছে, এটা যেন সে কিছুতেই মেনে নিতে পারছে না। রাগের চোটে হাতের কাঁটা চামচ সজোরে আঘাত করে টেবিলে। শব্দটা এতই তীব্র ছিল যে আশেপাশের সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তারপর মীরা কটমট করে ধূসরের দিকে তাকিয়ে বলে ওঠে, ওকে খাইয়ে দিতে হবে কেন ধূসর? ও কি ছোট বাচ্চা? ধূসর কোনো উত্তর দেয় না, কেবল শান্ত চোখে তাকিয়ে থাকে, যেন মীরার কথা তার কানে পৌঁছায়নি। সে আবার ইচ্ছের দিকে ফিরে মনোযোগ দেয়, যেন পুরো দুনিয়ায় অন্য কারো অস্তিত্ব নেই। মীরার ধৈর্যের বাঁধ যেন ভেঙে যেতে থাকে। মীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই তাহসিন বিরক্ত গলায় বলে ওঠে, ও অসুস্থ মীরা, তুই জানিস না? তাহসিনের কণ্ঠে দৃঢ়তা ছিল, সঙ্গে এক রকম সতর্ক বার্তা। চুপচাপ খেতে বস, সিন ক্রিয়েট করিস না। টেবিলে একটা থমথমে পরিবেশ তৈরি হয়, কিন্তু ধূসর নির্লিপ্ত। নিজের হাতে আবারও ইচ্ছের মুখের সামনে খাবার তুলে ধরে, নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে, তোমার খাওয়া শেষ করো ঘুরি। ইচ্ছে লজ্জায় আর কিছু বলে না, শুধু চুপচাপ মুখে খাবার নেয়। আর টেবিলের অন্য প্রান্তে বসে থাকা মীরা, হাতের আঙ্গুল ক্রমাগত মুষ্টিবদ্ধ হয়ে আসে, আর চোখের গভীরে অজানা এক জ্বালা দাউ দাউ করে জ্বলতে থাকে। রাতের পরিবেশ আজ অন্যরকম, হালকা ঠান্ডা হাওয়া বইছে, সমুদ্রের গর্জনের সঙ্গে মিশে গেছে লনের পার্টির সুরেলা মিউজিক। আলো আধারের মাঝে রিসোর্টের বাহিরটা যেন ঝলমলে এক স্বপ্ন রাজ্য হয়ে উঠেছে। তাহসিন নিজের রুম থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ায়, দূর থেকে পার্টির ঝলমলে আলো দেখছে। পাশের ঘর থেকে চিহ্ন আর চূর্ণের হাসির শব্দ শোনা যায়। ওরা নিশ্চয়ই নিজেদের পোশাক নিয়ে মজা করছে। ইচ্ছে চুপচাপ বসে আছে, চোখের সামনে লাল গাউনটা, হাত দিয়ে গায়ের কাপড়টা ছুঁয়ে দেখল, যেন কোনো স্বপ্নের স্পর্শ। এত সুন্দর পোশাক, এত নিখুঁত কারুকাজ, কিন্তু এটা। খাবার খেয়ে রুমে ফিরে আসার পর তার চোখ পড়ছিল দরজার সামনে রাখা ছোট্ট পার্সেলটার দিকে।
প্রথমে ভেবেছিল হয়তো ঈশিতা বা অনু মজা করছে, কিন্তু যখন খুলল তখন সমস্ত চিন্তা হারিয়ে গেল। পার্সেলের ভেতরে গাউনটা ছাড়াও ছিল একটা ছোট্ট চিরকুট। পরে এসো, আমি অপেক্ষা করব তোমার পার্টনার হিসেবে। আর পাশে ছোট্ট করে একটা নাম লেখা ধূসর। ইচ্ছে স্তব্ধ হয়ে বসে থাকে। ধূসর ভাই, এটা সে কি দিল? কেন এমন কিছু করবে? মাথার ভেতর হাজার প্রশ্ন ঘুরপাক খায়। ধূসর ভাই কি সত্যি আমার জন্য অপেক্ষা করছে? গাউনটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ায় ইচ্ছে। নিজেকে কল্পনা করার চেষ্টা করে, যদি সে এটা পড়ে যায় ধূসর কি সত্যি তাকে দেখার অপেক্ষায় আছে। ইচ্ছের বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায়। কি করবে সে? যাবে নাকি চুপচাপ রুমেই থাকবে? বাইরের লনে আজ এক ভিন্ন আমেজ। রিসোর্টের আলোগুলো নরম আলো ছড়াচ্ছে, আর মৃদু সুরের মিউজিক পুরো পরিবেশটাকে আরো রোমান্টিক করে তুলেছে। ধূসর দাঁড়িয়ে আছে, কালো শুটে যেন ঠিক আগুনে গড়া কোনো নিখুঁত মূর্তি। তার চোখে এক ধরনের দৃঢ়তা, ঠোঁটে এক অদ্ভুত নির্লিপ্ত অভিব্যক্তি। যদিও আশেপাশে অনেকেই আছে, তবুও সে যেন কারো অপেক্ষায়। তার চোখ মাঝে মাঝে লনের গেটের দিকে চলে যায়। পাশে দাঁড়িয়ে আছে অর্ণব, তূর্ণ আর তৃণ। তরুণদের এই দলটিও আজ কালো স্যুট পরে এসেছে। সবাইকে চমৎকার লাগছে, তবে 27 বছরের ধূসরকে যেন বাকিদের চেয়ে একটু আলাদা লাগছে। একটা নির্জলা আকর্ষণ আছে তার মধ্যে, যা তাকে সবার মধ্য থেকে আলাদা করে তোলে। অন্যদিকে মীরা, অনু আর তাহসিন বসে বসে গল্প করছে। মাঝে মাঝে হাসির শব্দ ভেসে আসছে, তবে মীরার চোখ মাঝে মাঝেই ধূসরের দিকে চলে যায়, যেন কিছু ভাবছে, কিছু বলার ইচ্ছে আছে, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। তবে এখনো ঈশিতা আর ইচ্ছে আসেনি। সবাই একে অপরের সঙ্গে মিশে থাকলেও ধূসর যেন একটু চুপচাপ, অপেক্ষামান। চোখ একবার ঘড়ির দিকে যায়, একবার গেটের দিকে। কি আসবে ইচ্ছে সেই লাল গাউনে? তৃণ একটু হেসে ধূসরের কাঁধে চাপড় দিয়ে বললে, মামা চোখ ঘোরাও, সামনে যা আছে সেটা দেখে কি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে? ধূসর এবার চোখ তুলে, তার চোখ সরাসরি গিয়ে পড়ে হালকা বাতাসে দুলতে থাকা লাল গাউনের মেয়েটার উপর। ইচ্ছে ধূসরের নিঃশ্বাস এক সেকেন্ডের জন্য আটকে যায়। বক্ষ পিঞ্জরের হৃদযন্ত্রটা বেসামাল আজকে জোরে জোরে বিট করছে। লাল গাউনটা যেন ইচ্ছের জন্যই তৈরি হয়েছে। নরম কাপড়, তার শরীরের গঠন মোলায়েমভাবে জড়িয়ে আছে, যেন কোনো শিল্পী নিখুঁতভাবে তুলির আঁচড়ে একে তৈরি করেছে। হাঁটু সমান খোলা চুল বাতাসে উঠছে, চোখ দুটো বড় আর কেমন জানি স্বপ্নময়। মেয়েটাকে দেখতে এখন সত্যি পুতুলের মতো লাগছে, যেন কোনো রাজকন্যা আজ স্বপ্ন থেকে বাস্তবে নেমে এসেছে। ধূসর নিজের চল শক্ত করে, কন্ট্রোল হারানোর প্রশ্নই আসে না, কিন্তু হৃদয়ের কথাও যেন এক অদ্ভুত ধাক্কা লাগে। তার হাতের আঙ্গুল কাঁপে না, মুখের এক্সপ্রেশন বদলায় না, কিন্তু বুকের ভেতরটা অস্থির হয়ে ওঠে। তৃণ পাশে দাঁড়িয়ে হাসছে। বলেছিলাম না সামলাতে পারবি না। ধূসর একদম ধীর স্বরে বলে। চুপ করো। ধূসর ইচ্ছের দিকে ধীর পায়ে এগিয়ে আসে, চোখ দুটো গভীর আর অদ্ভুত এক দৃষ্টিতে ঝলসে উঠছে। ইচ্ছে ধূসরের দৃষ্টি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ধূসর এতটাই কাছে চলে এসেছে যে ইচ্ছের নিঃশ্বাস নিতে ভুলে যায়। ধূসর সামনের দিকে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে, গলার ভয়ানক এক গা ছমছমে কমলতা। ইচ্ছে মুহূর্তেই লজ্জায় টুকটুকে লাল হয়ে যায়, চোখ নামিয়ে ফেলে, হাতের আঙ্গুল অসহায়ভাবে কুঁচকে ধরে গাউনের কাপড়। ধূসর ঠোঁটের কোণে এক তৃপ্তির হাসি টেনে বলে, ফিকশনাল ম্যান ক্যান্ট রুইন ইয়োর মাস্কারা অর লিপস্টিক, বাট আই হ্যাভ দিস অ্যাবিলিটি রুইন ইয়োর এভরিথিং রেড হ্যাট। ইচ্ছে দ্রুত পায়ে সুইমিং পুলের দিকে ছুটে যায়। বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ, যেন নিজের ধরফর করা হৃদস্পন্দনই শুনতে পাচ্ছে। পুল সাইডে বসার জায়গায় গিয়ে থামে, দম নিতে গিয়েও যেন ঠিক মতো শ্বাস নিতে পারছে না। হাতের তালু দিয়ে গলা মুছে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলে। পাটি জমে উঠেছে, নলের মাঝেখানে আলো ঝলমলে পরিবেশ, চারপাশে হাসি, আড্ডা আর হালকা গানের সুরে সবাই মেতে আছে, কিন্তু ইচ্ছে সেখান থেকে দূরে।
সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে আছে একা। ইচ্ছের বুক ধুকভুক করছে। ধূসরের সামনে যাওয়ার কথা ভাবলেই গাল রাঙ্গা হয়ে ওঠে। মনে হচ্ছে সবাই বুঝে ফেলবে সে কিসের থেকে পালিয়ে বেড়াচ্ছে। তবে বেশ কিছুক্ষণ কেটে গেলেও যখন সে পার্টির দিকে এক পা এগোতে পারে না, তখনই ধূসর তাকে খুঁজে নেয়। পেছন থেকে ধূসরের ভারী পায়ের শব্দ শোনা যায়। খুব ধীরে ধীরে এগিয়ে আসছে। ইচ্ছের চোখ খুলে তাকায় না, তবুও অনুভব করতে পারে তার উপস্থিতি। ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে, কিন্তু সেই বাতাসের চেয়েও বেশি শীতল ধূসরের গভীর দৃষ্টি, যা তাকে ভেদ করে যাচ্ছে। অসময়ে বোঝার বাতাস দমকা হয়ে আসে। পুলের পানিতে ছোট ছোট ঢেউ উঠে। আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমক চারপাশে এক মুহূর্তের জন্য আলোকিত করে। ইচ্ছে এখনো চোখ বন্ধ করে দাঁড়িয়ে, যেন নিজেকে বাস্তবতা থেকে আলাদা করতে চায়, কিন্তু প্রকৃতি যেন তার পালানো পথ আটকে দিয়েছে। হঠাৎ করে ভারী বৃষ্টির ফোঁটা ইচ্ছের ত্বকে আঘাত করে। ঠান্ডা জল স্পর্শ করতেই কেঁপে ওঠে। ধূসর ঠিক তখনই ইচ্ছের দিকে এক পা বাড়িয়ে আসে। মুখের গভীর কোণে এক রহস্যময় হাসি। দৃষ্টি যেন ধূসরের অপেক্ষার অবসান ঘটিয়েছে। ইচ্ছের একদম সামনে এসে দাঁড়ায়, গাঢ় কণ্ঠে ফিসফিস করে,